আভিয়ান রানিয়ার ঠোঁটে আঙুল চেপে ধরে রেখেই বলল, চুপ, জাস্ট একটা কথাও বলবে না। কোনো এক্সকিউজ শুনতে চাচ্ছি না আমি। ফোন কেন ধরেছো আমার? সোজা সাপটা জবাব দেবে, তেরা বেকা কোনো জবাব বা এক্সকিউজ শুনবো না আমি। আসলে আভিয়ান, আমতা আমতা করছো কেন? যা বলবে স্ট্রেটলি বলো। এসব আমতা আমতা কথাবার্তা পছন্দ করি না। রানিয়া তো এমনিতেই ভয়ে আছে, তার উপর আভিয়ানের এমন কড়া কথাবার্তায় ওর ভেতরকার ভয় ক্রমশই বাড়তে লাগলো। ধরা পড়ে গেলে কি হবে জানে না ও, অলরেডি তো ধরা পড়েই গেছে। এখন শুধু ওর আভিয়ানের ফোন ধরার মুখ্য উদ্দেশ্যটা খোলাসা হওয়া বাকি। রানিয়ার মাথায় হঠাৎ একটা বুদ্ধি আসলো। ও স্বাভাবিক হয়ে আভিয়ানকে বলল, অ্যাকচুয়ালি আপনার ফোনটা হাত থেকে পড়ে গিয়েছিল গাড়িতে। যদি ঝাঁকুনি খেয়ে ভেঙে যেত, এজন্য আমি তুলে আমার হাতে রেখেছিলাম। কথাটা বলে মুস্কি হাসার চেষ্টা করলো রানিয়া। আভিয়ান ওর দিকে যেভাবে তাকিয়ে আছে তাতে মনে হচ্ছে না ওর এসব কথাবার্তা বিশ্বাস করেছে। রানিয়ার ধারণা সঠিক প্রমাণ করে দিয়ে আভিয়ান এবার ফোনটা উঠিয়ে ওর মুখের সামনে ধরে কঠিন সুরে প্রশ্ন করলো, তাহলে ফোনের লক কেন খোলা? লক কি ভূতে এসে খুলেছে? না, মানে লক তো খোলাই ছিল। চুপ, মিথ্যে বলবে না। আমার স্পষ্ট মনে আছে, ঘুমানোর আগে ফোন লক করেই ঘুমিয়েছি আমি। তাহলে কি ভূতে এসে লক খুলেছে? রানিয়া বুঝলো আর বাঁচার কোনো উপায় নেই, সব দিক দিয়ে আটকা পড়ে গেছে। আপাতত মুখ বন্ধ রাখাই শ্রেয় মনে করলো। আভিয়ানের কথার বিপরীতে কোনো জবাব দিল না। আভিয়ান এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। ওই চাহনিতে রানী আরো বেশি ঘাবড়ালো, অস্বস্তিতে পড়ল। ও কিছুটা দূরে সরে মাথা নত করে বসে রইল। বিপরীত দিক হতে কোনো জবাব না পেয়ে আভিয়ান এবার রানিয়ার উরু চেপে ধরে টেনে নিজের কাছে নিয়ে আসলো ওকে। তারপর ওর থুতনি ধরে নতমুখ তুলে ওর চোখে চোখ রেখে বলল, তোমাকে খুব ভালোভাবে চিনে গিয়েছি আমি। তুমি কি করতে পারো না করতে পারো প্রতিটা পদক্ষেপ আগে থেকে বুঝে যাই, সুতরাং ভুলভাল কিছু করার চেষ্টা করো না। গট ইট? রানিয়ার সামনে পেছনে ঘন ঘন মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। আভিয়ান ওর থুতনি আর উরু ছেড়ে দিয়ে সরে এসে গম্ভীর স্বরে বলল, লিসেন রানিয়া, আমার ফোনটা কোনো আমজনতার ফোন না। আমি একটা প্রফেশনে আছি, এবং আমার মতো একজন অফিসারের ফোনে নিশ্চয়ই গেম, অ্যাপস সহ বিভিন্ন হাবিজাবি জিনিস দিয়ে ভর্তি থাকবে না, রাইট? এই ফোনের মধ্যে অনেক জরুরি ডেটাবেস, ডকুমেন্টসও থাকে, যেগুলো শুধুমাত্র আমি ব্যতীত আর কারো দেখা অনুচিত। আমার ফোন অন্য কেউ ধরার সাহসও করে না কখনো। সেখানে তুমি সেই দুঃসাহস দেখিয়েছ। ফার্দার আমার ফোন ধরার চেষ্টা করবে না, এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। গট ইট? রানিয়ার ভেতরে ভেতরে আভিয়ানের এসব হুমকি ধামকিতে রাগ হলো খুব। এসব কথার বিপরীতে প্রতিবাদ করতে ইচ্ছে করলো, কিন্তু গাড়িতে আরো মানুষ আছে বলে আর তর্কে জড়ালো না। মুখ ভেঙচি কাটলো একটা। আভিয়ানদের গাড়িটা হাইওয়ের পার্শ্ববর্তী একটা জায়গায় এসে থেমেছে। গাড়ি থেকে রানিয়া বাদে সবাই নেমে গেছে। ওরা একটা টঙে বসে চা নাস্তা করছে। এমনিতেও খুব সকালে উঠলে খিদে পায় বেশি। ওরা সকালে নাস্তা করে বেরোনোর পরেও খিদে লেগে গেছে এজন্য। রানিয়ার শরীর ভালো ঠেকছিল না বলেই ভয়ে বের হয়নি ও। ওর মনে হচ্ছে ও বের হলেই মাথা ঘুরে পড়ে যাবে বোধহয়। এই ভয়ে গাড়ির সিট থেকে অবধি উঠছে না। ও চায় না ওর ওপরে সবার দৃষ্টি পড়ুক বা ওকে নিয়ে সিন ক্রিয়েট হোক। এটা হওয়া মানে ওর আর ওর বাচ্চার জন্য বিপদ। কিন্তু সেই ঝামেলা হয়েই গেল। ওর বারণ সত্ত্বেও ননদেরা এসে ওকে ডাকতে লাগলো। আলিশা আর মাইশা ওকে বেশ জোরাজোরি করলো। হাইওয়ের পাশে এই এরিয়াটা নাকি অনেক বেশি সুন্দর। ওরা এখানে গাড়িটা রেখে একটু আশেপাশে ঘুরে দেখবে, ছবি টবি তুলবে। রানিয়া বের হতে চাইল না। কোনো অজুহাত দিলেও এখন কাজ হবে না বোধহয়। মনে প্রাণে দোয়া করতে লাগলো যেন কোনোভাবে এখান থেকে বের হওয়া আটকে যায়। ঠিক তখনই আভিয়ানের দেখা পাওয়া গেল। আভিয়ান গাড়ির দিকে আসছিল। আলিশাদের গাড়ির দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কৌতূহলে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? তোরা সব কয়টা এখানে দাঁড়িয়ে আছিস কেন? কি সব ছবি টবি তুলবি না কি? দ্রুত কর, আমাদের আবার আধ ঘন্টার মধ্যে রওনা দিতে হবে। মাইশা ঠোঁট উল্টে ওর ভাইয়াকে বলল, দেখো না ভাইয়া, ভাবিকে কত করে অনুরোধ করছি যেন আমাদের সাথে ঘুরতে যায়, কিন্তু ভাবি নড়ছেই না। আভিয়ান ওদের কথা শুনে গাড়ির জানলা দিয়ে উকি দিল ভেতরে। দেখলো রানিয়া জড়সড় হয়ে বসে আছে, মুখটা একদম শুকিয়ে গেছে। অসহায় মুখখানা দেখে আভিয়ানের কেমন জানি বোধ হলো। ও আলিশা আর মাইশাকে সরিয়ে দিয়ে বলল, ও শরীরটা ভালো নেই, তোরা বরং ঘুরে আয়, ও পরে যাবে। বড় ভাইয়ার কোনো কথার উপরে কথা বলতে পারে না মাইশারা। এখনো এই কথার বিপরীতে বিরোধ করতে পারল না, চুপচাপ আদেশ মেনে চলে গেল সেখান থেকে। ওরা দৃষ্টিসীমানার বাইরে যেতেই আভিয়ান এসে গাড়ির ভেতরে রানিয়ার পাশে বসলো। এক নজর রানিয়াকে দেখে ব্যাকসিটে পানির বোতল রাখা ছিল, সেটা বের করে নিয়ে আসলো। বোতলের মুখ খুলে রানিয়ার সামনে বোতলটা ধরলো। রানিয়া মুখ ঘুরে ওর দিকে তাকাতেই আভিয়ান গম্ভীর স্বরে বলল, পানি খেয়ে নাও, মুখের দিকে তাকানো যাচ্ছে না। রানিয়া সত্যি পানি পিপাসা পেয়েছিল, কিন্তু কাউকে যে পানি খাওয়ানোর কথা বলবে এইটুকুও ইচ্ছা করছিল না ওর, তাই চুপচাপ বসেছিল। কিন্তু আভিয়ান বুঝলো কিভাবে? ভারী আশ্চর্য তো। রানিয়া চুপচাপ পানির বোতলটা নিয়ে ঢকঢক করে এক নিঃশ্বাসে সবটুকু পানি খেয়ে নিল। অতঃপর বোতলটা ফেরত দিল। আভিয়ান বোতলের মুখ আটকাতে আটকাতে গম্ভীর স্বরে বলল, সিলেট পৌঁছে ফার্স্টে তোমাকে হসপিটালে নিয়ে যাব, তারপর সবকিছু।
কথাটা শোনা মাত্র রানিয়া চকিতে ঘাড় ঘুরালো। আভিয়ানকে নির্বাক করে দিয়ে অনবরত ঘাড় মাথা নেড়ে বলতে লাগলো, না না, আমি হসপিটালে যাব না, কোনোভাবেই না। আভিয়ান ভুরু কুঁচকে ফেলল। এই মেয়ে তো দেখি সহ্যের সীমা অতিক্রম করে যাচ্ছে। নেহাতি অসুস্থ বলে ওর সাথে নরম সুরে কথা বলতে হচ্ছে আভিয়ানের, কিন্তু এই মেয়ে তো ওকে ধৈর্য ধরে থাকতে দেবে না দেখা যাচ্ছে। আভিয়ান রানিয়ার কোমর জড়িয়ে ধরে ওকে কাছে টেনে আনলো। তারপর ও থুতনি এলোমেলো ভাবে চেপে ধরে দাঁতে দাঁত চেপে প্রশ্ন করলো, সমস্যা কি তোমার? আমার আবার কি সমস্যা হবে? রানিয়া ভুরু কুঁচকে আভিয়ানের প্রশ্নের বিপরীতে এমন ভাবে পাল্টা প্রশ্ন করলো যেন ও বুঝতেই পারছে না আভিয়ান কি বলতে বা বুঝাতে চাইছে। আভিয়ান তেতে উঠল তাতে। বোঝো না কি বলি, বোকা সাজো? বুঝবো না কেন? তবে আপনি কোন সমস্যার কথা জিজ্ঞাসা করছেন সেটা উল্লেখ না করলে জবাব দেব কিভাবে? এত ভেঙে বলতে হবে কেন? স্ত্রী হয়েছ কেন? স্বামীর চোখের দিকে তাকালে তো বুঝে যাওয়ার কথা সে কি বলতে চায়। নামকাও আসতে স্বামী হন আমার, এই নামকাও আসতে স্বামীর সাথেই এখনো নাম জড়িয়ে আছে তোমার। এবার বলো তোমার কি হয়েছে? এত কাহিনী করছো কেন? অ্যাটেনশন সিক করতে চাচ্ছ? অ্যাটেনশন সিক করার প্রয়োজন পড়ে না আমার, লোকে এমনি আমাকে অ্যাটেনশন দেয়। এই ধরুন যেমন জাহিন। কথাটা সম্পূর্ণ করতে পারল না রানিয়া, তার আগেই আভিয়ান ওর মুখ চেপে ধরল শক্ত হাতে। রানিয়া ব্যথা পেল, নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে লাগলো। ক্রুদ্ধ চোখে তাকিয়ে রইল আভিয়ানের দিকে। আভিয়ানের চোখে মারাত্মক ক্ষিপ্রতা। ও দাঁত পিষে বলল, ওর নাম আমার সামনে নেবে না। রানিয়া চেপে ধরে রাখা মুখ বহু কষ্টে চালিয়ে বলে, কেন নেব না? সহ্য হয় না আমার। কেন সহ্য হয় না? তোমাকে তো এত কৈফত দেওয়ার প্রয়োজন বোধ করছি না। জাস্ট বলেছি নেবে না মানে নেবে না। তাহলে তো 100 বার নেব। মারাত্মক জেদ ধরে কথাটা বলেই নিজের মুখে চেপে ধরে রাখা আভিয়ানের হাতে কামড় বসালো রানিয়া। আকস্মিক হামলায় হাত সরিয়ে নিল আভিয়ান। ব্যথার সাথে বিরক্তিকর স্বরে বলে উঠল, উফ। রানিয়া এবার যেন কোমর বেঁধে লাগলো। কোমরে হাত দিয়ে জেদ ধরে বলতে লাগলো, ওর নাম যেহেতু আপনার সহ্য হয় না, সেহেতু আপনাকে জ্বালাতন করার জন্য হলেও আমি 100 বার বলবো, জাহিন 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 জাহিন। 5 বারের বেশি বলতে পারল না রানিয়া। হঠাৎ ঘটে যাওয়া কাণ্ডে স্তব্ধ হলো। শরীর আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আসতে লাগলো। নির্জীব হয়ে পড়তে চাইল। রানিয়ার শ্বাস প্রশ্বাস দ্রুত চলছে। ওর পেটের যে ছোট্ট প্রাণটি সবে জন্ম নিতে শুরু করেছে, খুবই ক্ষীণভাবে ধুকপুক করে হৃদস্পন্দন নিচ্ছে। সেও বোধহয় তার মায়ের ঠোঁটে বাবার দেওয়া চুমু উপলব্ধি করতে পারল বইকি। রানিয়া সঠিক জানে না, তবে ওর ভ্রান্ত ধারণা হলো এমন। রানিয়া আভিয়ানকে ছাড়ানোর চেষ্টা করলো। এখন যদি এখানে কেউ চলে আসে, আভিয়ানের তো কিছুই হবে না, কারণ তার লজ্জা শরম বলতে বিন্দুমাত্র কোনো অনুভূতি নেই। দিব্যি চলাফেরা করতে পারবে, কিন্তু রানিয়া তো লজ্জায় কারো সামনে মুখ অবধি দেখাতে পারবে না। ও আভিয়ানের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার বৃথা চেষ্টা চালালো। ওই পেশিবহুল শরীর সরানো দায়। রানিয়া বহু কষ্টে ঠোঁটের ফাঁক ফোকর দিয়ে কোনো মতে বলল, আভিয়ান সরুন প্লিজ, এসব কিন্তু ঠিক হচ্ছে না। আভিয়ান ওর ওষ্ঠদয় হতে নিজের ঠোঁট সরালো না ওর কথায়, বরং আরো গাঢ়ভাবে চেপে ধরে বলল, কেন? নিজে কিছু করলে সব ঠিক, আর আমি করলেই বেঠিক, তাই না? বহুবার বলেছি আমাকে জেদ দেখানোর চেষ্টা করবে না। তোমার জেদ কিভাবে কমাতে হয় তা আমার ভালোভাবেই জানা আছে। আভিয়ান রানিয়ার কোমর পেঁচিয়ে নিল, ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁট আঁকড়ে ধরল। রানিয়া ক্রমশই দুর্বল হয়ে যাচ্ছে, না শারীরিক দিক দিয়ে নয়, বরং মনের দিক দিয়ে। আভিয়ানের এভাবে কাছে আসা, মানুষটার স্পর্শ, শরীরের ওই ঘ্রাণ, সবকিছু রীতিমতো ওকে দুর্বল করে দিচ্ছে আবারও। ঠিক এভাবেই সেদিন রাতেও দুর্বল হয়ে গিয়েছিল আভিয়ানের প্রতি। রানিয়ার চোখের কোল বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে আভিয়ানের হাতের পেশিতে পড়ল। ঠান্ডা জলের স্পর্শে আভিয়ান থমকালো। রানিয়ার দিকে তাকাতেই দেখলো ওর চোখ মুখ ঠোঁট সব লাল। আভিয়ান বিচলিত হলো। রানিয়ার হাত চেপে ধরে প্রশ্ন করলো, কি হলো, কাঁদছো কেন? রানিয়া কাঁদতে কাঁদতে জবাব দিল, এমনি। ব্যথা দিয়েছি তোমাকে? হুম। তাহলে কাঁদছো কেন? রানিয়া হঠাৎ ঝাঁপিয়ে পড়লো আভিয়ানের বুকে, হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, আপনি তো আমাকে ভালোবাসেন না আভিয়ান, তাহলে কেন বারবার কাছে আসেন? আভিয়ান চুপ করে রইল, এই কথার কোনো জবাব দিল না। রানিয়া ওর বুকে এক নাগারে ধাক্কা দিতে লাগলো। ওর শার্টের কলার চেপে ধরে প্রশ্ন করলো, বলুন না আভিয়ান, ভালোবাসেন আমাকে? হুম। ভালোবাসা কি এতটাই ঠুনকো? যদি তাই হয়ে থাকে তবে কেন এত বেশি পোড়ায়? কেন এত যন্ত্রণাদায়ক হয়? তুমি অনেক বেশি আবেগী রানিয়া, এজন্য তোমাকে পোড়ায়। তোমার জন্য যন্ত্রণাদায়ক হয়, আমার জন্য না। কাঠখোট্টা জবাবটা আজ আর রানিয়ার গায়ে বিঁধল না। কষ্ট হলেও কান্না পেল না ওর। ও নির্বাক চাহনিতে আভিয়ানকে দেখতে লাগলো। কতটা নির্লিপ্ত, নিষ্ঠুর! এমন পাষাণ হৃদয়ের মানুষও হয়? রানিয়া বিড়বিড় করে বলে, আমি জেদ ধরে ভুল করেছি মানলাম, কিন্তু আপনি আমাকে শাস্তিটা ওইভাবে না দিলেও পারতেন আভিয়ান, অন্যভাবেও দেওয়া যেত। আভিয়ান কিছু বলল না, কেমনভাবে যেন হাসলো। অদ্ভুত লাগলো রানিয়ার কাছে। ও কিছুটা অন্যরকম গলায় বলল, ধরুন আভিয়ান, কোনোদিন জানতে পারলেন আপনার আমাকে দেওয়া ওই শাস্তির ফলাফল তীরের মতো আপনার দিকে ফিরে গেল, তখন আপনার মতো জেদি লোক কি করবে? আভিয়ান বোধহয় একটু চমকালো রানিয়ার কথা শুনে।
ঠোঁট চেপে আশ্চর্য হয়ে তাকিয়ে রইল ওর দিকে। তো প্রিয় গল্পপ্রেমীরা, আর আমাদের গল্পগুলো চুরি হচ্ছে বেশি। অনেক লোক আছে যারা আমাদের গল্পগুলো এআই দিয়ে ছাড়ে, তখন অনেক কষ্ট হয়। এত কষ্ট করে আপনাদের জন্য সুন্দর সুন্দর গল্প আনি, কিন্তু তাও তারা এআই দিয়ে নষ্ট করে দেয়। যাই হোক, আপনারা যদি পাশে থাকেন তাহলেই আমার শক্তি। ধন্যবাদ সবাইকে।